আনিসুর রহমান সোহেল, আমার ব্যবসা প্রতিষ্ঠান বসুন্ধরা সিটি মার্কেটে। এখন এখানে যারা উপস্থিত আছে এই মিলনায়তনে, এখানে বাংলাদেশের অনেক বিভাগের মোবাইল ফোন ব্যবসায়ীদের প্রতিনিধি আছে। আমাদের যে বিষয়টা নিয়ে আমরা আজকে সংবাদ সম্মেলন করতে চাই সেটা আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। এটা হচ্ছে এনইআইআর সিস্টেম সংশোধন ছাড়া বাস্তবায়ন, যেটা জনস্বার্থে নয়। আর বাজার একচেটিয়া করার ভয়ঙ্কর একটা ফাঁদ তৈরি হচ্ছে, যেটা নিয়ে আমরা আজকে 2 মাসের বেশি সময় ধরে আমাদের একটা শান্তিপূর্ণ আন্দোলন বলুন, প্রতিবাদ বলুন, চলমান। প্রথম বিষয় হচ্ছে এনইআই সিস্টেম সংশোধন ছাড়া চালু হলে পুরো বাংলাদেশের মোবাইল বাজার মাত্র 9টি কোম্পানির দখলে চলে যাবে, যাদেরকে আমরা সিন্ডিকেট বলে আখ্যায়িত করে এসে চলেছি। সাধারণ মানুষের আর কোনো বিকল্প থাকবে না ফোন কেনার জন্য তাদের ছাড়া, এবং কোনো বাজারে প্রতিযোগিতা থাকবে না, এবং কাস্টমারকে নির্দিষ্ট অল্প কিছু ব্র্যান্ডের ভেতরেই তাদের পছন্দকে সীমাবদ্ধ রাখতে হবে। এছাড়া এই যে 9টি কোম্পানির একটা সিন্ডিকেট, তারা যেভাবে কলকাঠি নাড়বে আমাদের পুরো স্মার্টফোন বাজারটা, বাংলাদেশের 18 কোটি জনগণের স্মার্টফোন বাজার ওইভাবেই চলতে বাধ্য থাকবে। দ্বিতীয় বিষয় হচ্ছে তরুণ সমাজ, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি ভালো মানের স্মার্টফোন কেনার সামর্থ্য হারাবে। দাম বেড়ে যাবে অস্বাভাবিক হারে, যেটা অলরেডি এটা চলমান জানুয়ারি 1 তারিখ থেকে। ফলে তারা ডিজিটাল সেবা থেকে কার্যত বঞ্চিত হবে, যা দেশের ভবিষ্যতের জন্য হুমকি। তৃতীয় বিষয় হচ্ছে 2 কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশের আনা উপহার হিসেবে যে ফোনগুলো বাংলাদেশে আনা হয় সেগুলো অকার্যকর হয়ে যাবে, কারণ নতুন এনইআইআর রেজিস্ট্রেশন প্রক্রিয়া অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ। এতে পরিবার পরিজনদের ব্যবহৃত অনেক ফোন সরাসরি নিষিদ্ধ হয়ে পড়বে। 4 নম্বর সমস্যা হচ্ছে গ্রাম অঞ্চল ও নিম্ন আয়ের মানুষদের জন্য স্মার্টফোন কেনা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। একচেটিয়া বাজারে দাম এমনভাবে বেড়ে যাবে যে সাধারণ মানুষ ইন্টারনেট এবং ডিজিটাল সেবার যে বিষয়টা সেটা তাদের হাতে নাগালে আর থাকবে না। 5 নম্বর বিষয় হচ্ছে সাধারণ ব্যবহারকারীরা ফোন বদলায়, ফোন বিক্রি করে, ব্যক্তিগতভাবে বিক্রি করে, দোকানদারদের মাধ্যমে বিক্রি করে, সেই জিনিসটা প্রায় অসম্ভব হয়ে পড়বে। সিম এবং এনআইডি কার্ডের তথ্য যদি 100% মিল না থাকে সেই ক্ষেত্রে এটা বিক্রি করা অসম্ভব হয়ে যাবে, কারণ এখানে নাম ট্রান্সফার একটা বিষয় থাকে, ডি রেজিস্ট্রেশন যে প্রসেস, গ্রাহকের স্বাধীনতার যে বিষয়টা সেটা আসলে সংকুচিত হয়ে যাবে। বাজারে প্রতিযোগিতা না থাকলে ওই 9টি কোম্পানি নতুন কোনো মডেল আনার কোনো প্রয়োজন বোধ করবে না। এটা আজ থেকে 12 বছর আগে এরকমই ছিল, সারা বছর নির্দিষ্ট একটা ব্র্যান্ড 2 থেকে 3টা ফোন দিয়ে বছর শেষ করে দিত, যেখানে আমাদের আশেপাশের দেশে প্রতি 2 মাস 3 মাস অন্তর অন্তর বিভিন্ন ব্র্যান্ডের লেটেস্ট মোবাইল ফোন আসে, যেগুলো বাংলাদেশে আসে না, শুধুমাত্র আমাদের হাত ধরে আসতো। তারপরে বিষয় হচ্ছে দাম বাড়তে থাকবে এবং তাদের কোনো প্রতিবন্ধকতা, বাধা, প্রতিযোগী না থাকায় এটা কাস্টমার, বাংলাদেশের কাস্টমার তাদের হাতে জিম্মি থাকবে। 7 নম্বর বিষয় হলো সাধারণত আমাদের স্মার্টফোন যখন হারিয়ে যায়, হারানোর পর আমাদের যে সেই ফোনের ভিতরে অ্যাপেল যদি হয় অ্যাপেল আইডি, স্যামসাং যদি হয় জিমেল আইডি, সেটা যে সিকিউরিটি থাকে এটাকে আমরা ক্লাউড বলি। এই ক্লাউড লক যদি আমরা আমাদের বাসায় অন্য কোনো ডিভাইস থেকে ব্রাউজার দিয়েও ঢুকে আনলক করে দেই, আনলক করার পরে সেটা চোর বা সেই ছিনতাইকারী বা যেখানেই হোক সেটা কাউকে বিক্রি করতে পারে, হস্তান্তর করতে পারে। বিক্রি করার পর হস্তান্তরকারী যে এটা কেনার পর সে যদি তার সিমটা ব্যবহার করতে না পারে, তখন এটা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ট্রেস করতে পারে না। আর তার উপর যদি ট্রেস করতে না পারে তখন কখনোই সে ফোনটা উদ্ধার করা সম্ভব হয় না। আইএমইআই নাম্বার দিয়ে ফোন উদ্ধার হয়, ওয়াইফাই দিয়ে, ভিপিআই যা আইপি অ্যাড্রেস দিয়ে, এগুলো আসলে মানে একরকম বাংলাদেশে এরকম কোনো কিছু কেউ দেখে নাই। সিম দিয়ে আমাদের ফোনগুলো উদ্ধার হয়। এনইআর সিস্টেম যদি চালু হয়ে যায় তাহলে এখন থেকে হারানো ফোন আর সিম দিয়ে উদ্ধার, মানে সিম না চলার কারণে উদ্ধার করা সম্ভব হবে না। এখন কি হবে, এই ধরনের ফোন গতানুগত সময় অনেক সময় বিভিন্ন দেশে পাচার হয়ে যায়। আপনার একটা 1 লাখ টাকার ফোন যদি সে সিম ব্যবহার করতে না পারে, ট্র্যাক করতে না পারে, তখন সেটা অটোমেটিকলি পাচার হয়ে অন্য কোনো দেশে চলে যায়, অথবা পার্টস আকারে বিক্রি হয়। মাদারবোর্ডের সাথে আইএমইআই নাম্বার কানেক্টেড, মাদারবোর্ড দিয়ে পুলিশ ট্র্যাক করে যদি সিম চালানো যায়, একটা মাদারবোর্ড পুলিশ ফেলে দিলে ফোনের যাবতীয় পার্টসগুলো ভালো দামে বিক্রি করা যায়, তখন চুরির প্রবণতাও বাড়বে এবং আমাদের যে ফিরে পাওয়ার সম্ভাবনা সেটা 0%-এ চলে যাবে। এই ছিল আমাদের আজকের বিষয়। তো মোবাইল ফোন ব্যবসায়ী শান্তিপূর্ণ সমাবেশে পুলিশি বড় হামলার প্রতিবাদ এই বলে শেষ হবে না। আমরা শুরু করি আমাদের চক্রান্তের শুরু। আমরা তো আমাদের বর্তমানে যেই চক্রান্তকারী সংঘবদ্ধভাবে সরকারের সাথে আমাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছে, যাদের চক্রান্তের কারণে আমরা যে কোনোভাবেই হোক ফাঁদে পড়ে গিয়েছি, প্রশাসনের সাথে, পুলিশের সাথে, সেনাবাহিনীর সাথে আমাদেরকে সংঘর্ষে বাড়ানোর চেষ্টা করছে,
তাদের একটা ভয়েস রেকর্ড আমরা শোনাতে চাই, যদি আপনাদের অনুমতি হয়। আমাদের কাছে প্রমাণ আছে, আমরা এই প্রমাণটা এতদিন পর্যন্ত দেই নাই, প্রমাণ আমাদের কাছে 1 মাসের বেশি সময় ধরে আছে। এখন আমরা দেই নাই কারণ আমাদের ন্যূনতম একটা ভদ্রতা আছে, আমরা একটা ভদ্র পরিবার থেকে বিলং করি, আমরা বিশ্বাস করি। আজকে সকালে সেই চক্রান্তকারী সংগঠন তারা আমাদের একটা ভয়েস রেকর্ড দিয়ে কাস্টমারকে বিভ্রান্ত করেছে। আমরা নাকি বাহির থেকে লোকজন এনে আমাদের যে সমাবেশ সেটা নাকি বড় করার চেষ্টা করেছি। আমাদের কাছে A to Z প্রমাণ আছে, আমাদের 25 লক্ষ ব্যবসায়ী এখানে জড়িত, ওটা আমরা করি নাই। আমি একটা ভয়েস রেকর্ড প্লে করতে চাই, সরাসরি ফয়েজ তৈয়বের সাথে আমাদের কথোপকথন, যে কথা তিনি রাখে নাই। স্যার আমি শামীমুল্লাহ স্যার। স্যার স্যার হ্যালো হ্যালো স্যার, আপনি আমাদের গার্ডিয়ান বলেন, বড় ভাই বলেন, আপনি আমাদের বড় ভাই। আপনি আমাদেরকে 3 মাস সময় দেন। আপনি যদি এটা ইমপ্লিমেন্ট করেন, এটা ডেভেলপ করেন 15 দিনে, আমরা 15 দিনে এসে আপনার সাথে উদ্বোধন করবো। কিন্তু আমাদের সময়টা 3 মাস দেন। আপনি এই কাজগুলো বাণিজ্য মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয়ের কাজগুলো যদি দ্রুত আপনি সব ফিনিশ করে দিতে পারেন, তাহলে আমাদের তো সমস্যা নেই। এটা যদি 1 মাসে হয়, 1.5 মাসে হয়, 2 মাসে হয়, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু 3 মাস আমাদের সময়টা দেন। আচ্ছা, কালকে লিখে নিয়ে আসবেন, ঠিক আছে? তবে ওই ইয়ে করবেন, ওই এনআরবিতে উৎপাদকদের সাথে একসাথে যৌথ ঘোষণাপত্র আকারে লিখে নিয়ে আসবেন। সেটা আমরা আজকে বসতেছি, মানে উৎপাদকের সাথে, সেটা সারা সবাই এখানে আছেন। কিন্তু স্যার আমাদের তো একটা মেসেজ কনভে দিতে হবে, তো এই মেসেজটা যদি আসলে আমরা রাইট আপনি রাইট। আসলে অনুরোধটা ছিল 3 মাসে আসলে যে আমদানি বা যেটা হবে এইটা যাতে স্যার আসলে এটাকে সিস্টেমে নিয়ে নিক, এই নিয়ে সিস্টেম নিয়ে নিক, কিন্তু যাতে বন্ধ না করে, এইটার উপরে সবার অনুরোধ। স্যার 3 মাসে বন্ধ করা হবে না, আপনার কথাই বুঝতে পারছি, কিন্তু 3 মাস পরে প্রথম, এরপরে যে একদিন বাড়বে, মানে 3 মাস পরে যে সাপোজ মার্চের পরে যে এপ্রিল 1 তারিখ কিন্তু অফ হয়ে যাবে ফোনগুলো। এই 3 মাসে যে ফোনগুলো আসলে না এখনো আমার ফোন আসছে, দুঃখিত, ক্ষমা করবেন। যেগুলো আসলে তার আমদানি বা ইয়ে করবে, এটা কি অফ হবে না? স্যার ওই সজীব স্যারকে বলে, তাহলে আমরা একটা স্যার, তাহলে কি আমরা আজকে প্রেস কি যৌথ করে বিবৃতি যাবে না? ঠিক আছে স্যার, তারা আপাতত জাস্ট এইটুকু মেসেজ দিই, কোনো কন্ডিশনে আমরা কন্ট্রোল টানবো না বা বলবো না, কিন্তু জাস্ট আমরা 3 মাসের সময় এভাবে পাচ্ছি। 3 মাসের ভিতর যে প্রোডাক্টগুলো আমদানি বা আইএমইটা ডাটাবেজে ঢুকবে সেটা বন্ধ হবে না। উনি ওনার মুখে স্পষ্ট বলেছে, একবার ওনার বাসায় জনাব ফয়েজ তৈয়ব, যিনি ডাক ও টেলিযোগাযোগের প্রধান ব্যক্তি, আমাদেরকে বাসায় ডেকে নিয়ে বলেছে সেটা আবার সচিবালয় কমিটমেন্ট করেছে, আরো অন্তত পক্ষে 4 থেকে 5 জন সচিবের উপস্থিতিতে, আমাদের 8 থেকে 10 জন ব্যবসায়ীর উপস্থিতিতে, সেই উপস্থিতিতে উনি স্পষ্ট বলেছেন যে এটা তারা চালুই করবে না, এবং যেটা ঘোষণা এসেছিল ডিসেম্বরের 16, সেটা চালু হবে মার্চের 16 তারিখে। দ্যাট মিন মার্চের 15 তারিখ রাত 12টার আগ পর্যন্ত যদি আমরা কোনো ফোন বিদেশ থেকে এনে বিক্রি করতে সক্ষম হই, দিনে সেটা রাত 12টার ভেতর যদি বাংলাদেশের কোনো সিমের সাথে কানেক্টেড হয়, এই ফোনটা আর কখনো বাংলাদেশে আজীবনও নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হবে না। এখন তারা বলতেছে নতুন করে যে আমাদের এটা 3 মাস চলবে, কিন্তু প্রবাসী কোঠায়, মানে আপনি একটা ফোন আজকে আমাদের কাছ থেকে কিনবেন, সেটা যে স্মার্টফোনই হোক বা বাটন ফোনই হোক, কিনে আপনি ব্যবহার করবেন, এটা গুনতে 90 দিন পার হবে। এখন 90 দিন সকালে ওটার কাজ করবে না। বিটিআরসি কে যোগাযোগ করলে
অথবা কল সেন্টারে যোগাযোগ করলে আপনাকে সেটা ডকুমেন্ট দেওয়া লাগবে। কি ডকুমেন্ট? আপনি এটা ট্যাক্সেশন এরকম কোনো কিছু, আর যদি বিদেশ থেকে উপঢৌকন হিসেবে পান আপনাকে সেই বিদেশের ক্যাশ মেমো থাকতে হবে। মেমো যার নামে সেই ব্যক্তির পাসপোর্টের ছবি, পাসপোর্ট, মেমো এবং অ্যারাইভাল সিলের যে ডেট, ধরেন আপনি ফোন কিনছেন 1 তারিখে, আপনার অ্যারাইভাল সিলের ডেট 2 তারিখ হতে পারবে না, 1 তারিখ হতে হবে অথবা 29 তারিখ হতে হবে। এইরকম প্যাচ দিয়ে সে এটা আমাদের কাছ থেকে মিটিং করার পর, কমিটমেন্ট দেওয়ার পর সম্পূর্ণভাবে অস্বীকার করছে। এইখান থেকে বিষয়টা শুরু। আমরা এই বিষয় নিয়ে গেছি বিটিআরসিতে। বিটিআরসি যাওয়ার পর তারা মানে সবচেয়ে বড় যে কোণঠাসার বিষয়টা আমি ক্লিয়ার করি, চক্রান্তের একটা অংশ। আমরা বিটিআরসিতে গেছি, চালু হয়ে গেছে, আমাদের সাথে জবান ঠিক রাখা হয় নাই। তো এখানে যেহেতু পুরো এনএআর সিস্টেমটা ইমপ্লিমেন্টের ক্ষেত্রে তারা সাইনবোর্ড হিসেবে ধরে রাখছে বিটিআরসি কে, আমরা তো আর কোথাও যাইতে পারবো না, আমাদের মাধ্যম তো বিটিআরসি। আমরা বিটিআরসিতে সকাল 12টা থেকে 12:30টার ভিতরে গেছি। রিসেপশনে বসে আমরা মিটিং করছি, তাদের ওখানে খাবার খাইছি, চা খাইছি। আমরা তারা কোনো প্রতিনিধি আমাদের সাথে দেখা করতে আসে নাই। তো চোরের মন পুলিশ যে বাংলার বাক্যের কথাটা সেই দিন আমরা প্রমাণ পাইছি। তারা কোনোভাবে আমাদেরকে ভেতরে ঢুকতে দেয় না, আমাদের সাথে দেখা করার কোনো আলোচনা করে না। আমরা 4টা পর্যন্ত অপেক্ষাই করছি তাদের জন্য। হঠাৎ করে বাইরে থেকে ডিলারি শুরু, আমরা কেমনে করলাম আমরা এখনো বুঝতে পারতেছি না। 4 ঘন্টা আমরা কেন করলাম না? আমাদের তো তারা যে অসম্মানিত করা সেটা রিসেপশন থেকেই করতেছে যে ভাই আপনারা কি পাইছেন, বারবার চলে আসেন। তো মানে এটা বলে বোঝানো যাবে না, আমাদের মনের ভিতরে আক্রোশ। আমাদের পরিবার নিয়ে রাস্তায় নামছি, তারা তাদের সংকট সম্মেলনে এটাকে মিসগাইডেড করতেছে। আমাদের সাথে এমন অত্যাচার হইতেছে, আমরা পুরুষ পারতেছি না, আমাদের ছোট ভাইরা পারতেছে না, আমাদের স্টাফরা গিয়ে পারতেছে না, পায়ে ধরা পর্যন্ত বাকি। তারপর আমরা আমাদের পরিবার নিয়ে রাস্তা নামছি। এটা কিভাবে আমাদের দোষ হইতে পারে এইটা আমরা যাদের কাছে জানতে চাই। আর এই নিয়ে যে প্রবলেমগুলো আমরা বলছি, মূল বিষয় যদি আমরা ফোকাস করি, আমরা যদি চাইতামই জনগণকে কানেক্ট করতে অনৈতিকভাবে, আমাদের কাছে তো যুক্তি আছে প্রমাণ সহ। এই পুরো এনএআর সিস্টেমের ডেটাবেস যেটা সংরক্ষণ হয় তথ্যগুলো, সেটা ভারতে, চায়না, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া এরকম উন্নত দেশে কি স্টোরেজের কি ভাটা পড়ছে যে ওখান থেকে আমি স্টোরেজ কিনতে পারবো না? আমাদের সব ডাটা ওই জায়গায় কেন থাকবে? তো এখন আমি চাইবো আমাদের অন্য কোনো প্রতিনিধি বিষয়টা খুলে বলুক, বললে সারাদিনও শেষ হবে না। আমাদের সাথে যথেষ্ট অন্যায় হচ্ছে এবং ওনারা প্রথম থেকে শেষ পর্যন্ত জনগণকে পুরোপুরি মিসগাইডেড করতে সক্ষম হয়েছে। আর আমরা ভিতরের খবরগুলো সরাসরি মানুষের কাছে আনতে ব্যর্থ হয়েছি, হয়তো বা আমরা চাই নাই, পারি নাই, আমাদের অপারগতার জন্য জানে না। কিন্তু আমরা তাদের থেকে যুক্তিতে এবং তাদের এই চক্রান্তের ক্ষেত্রে এত বেশি প্রুফ, এত বেশি যৌক্তিক বিষয়গুলো রাখি, এগুলো যদি সমাজে বিস্ফোরণ ঘটাইতে পারি, তাহলে অবশ্যই এই যে ফয়েজ তৈয়ব সাহেব, ওনার পদত্যাগের দাবিতে সর্বস্তরের জনগণ রাস্তায় নামবে আমি মনে করি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফয়সাল আজাদ, মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ যমুনা ফিউচার পার্কের একজন ব্যবসায়ী। আমার ডেজিগনেশন হচ্ছে যমুনা ফিউচার পার্কের আমি মোবাইল বিজনেস কমিটির একজন সেক্রেটারি। আমার বিষয়টা হচ্ছে ভাই, আমাদের প্রত্যেকের হাতে হচ্ছে মুঠোফোন আছে। এই যে আপনারা গণমাধ্যম কর্মীরা যারা আছেন, তাদের প্রত্যেকের হাতে কিন্তু স্মার্টফোন আছে। এই স্মার্টফোন গুলোর ফিচার গুলো জানে কারা? আপনারা জানেন, আপনারা কাস্টমার, আপনারা জানেন ফিচার গুলোর মধ্যে কি থাকে। আমি একটা আপডেট প্রসেসর আসবে, আপডেট একটা ভার্সন আসবে, অ্যান্ড্রয়েড সিস্টেমটাকে ডেভেলপ করবে, আমি আমার একটা ফোন চাই। ধরেন ভাইয়ের, এই যে ভাইয়ের কাছে আছে S24 আলট্রা, ভাইয়ের কাছে S24 আলট্রা আছে। আপনি চাইবেন কি এই ফোনটা ভাই যেহেতু একটু ল্যাগ করতেছে বা আমার ফাংশনাল মনিটর ভেরি ল্যাগ করতেছে, আপনারা এটা চেঞ্জ করতে যাচ্ছেন, চাইলে কিন্তু তখন চেঞ্জ করতে পারবেন না। ডি রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটা কিন্তু খুব জটিল। ডি রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটা কেমন জটিল? আপনার এনআইডি দিয়ে অলরেডি 100 ফোন অ্যাক্টিভ হয়ে আছে, আপনি নিজেই জানেন না। মেইন পয়েন্ট হচ্ছে এখানে। আবার কোন মানুষের আছে 200 ফোন অ্যানলিস্টেড হয়ে আছে, একজনের 647 আছে। তো সিস্টেম ইমপ্লিমেন্ট করতে গেলে এটা নিয়ে তো কাজ করতে হবে। আমাদের দেশে সাইবার টিম, টেকনোলজি যারা আইটি পার্টে আছে, অনেক ডেভেলপাররা আছে। তো অগ্নি আইটি সিস্টেমটা হচ্ছে আমাদের বাংলাদেশের এই বিটিআরসির যে এনএআর সিস্টেমটা আছে, এই টুলসটা তারা বানিয়েছে। তারা বানানোর পরে তাদের হিস্টোরিক্যাল যত ডাটা আমরা কালেক্ট করলাম, ওদের যে আইপি আছে 182, এই আইপিটা হচ্ছে ইন্ডিয়াতে।